দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টার ডিসকোর্স অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমরা দুজন অতিথিকে পৃথিবীর দুই প্রান্ত থেকে আমন্ত্রণ জানিয়েছি। একজন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন, ভার্জিনিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আর একজন বাংলাদেশ থেকে। দুজনই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমি শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, কিন্তু তার আগে বলা প্রয়োজন যে একটা ভীষণ সংকটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা দেখতে পেলাম যে হামের কারণে এবং হামের উপসর্গ থেকে গত এক মাসে 200 শিশুর মৃত্যু হয়েছে, 200-র অধিক শিশুর মৃত্যু হয়েছে এবং 20,000-এর বেশি শিশু আক্রান্ত হয়েছে। এবং এই সংকট কেন তৈরি হয়েছে এবং এই সংকট থেকে উত্তরণের উপায় কি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ইশতিয়াক মান্নান। তিনি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। দুর্দশাগ্রস্ত এবং সংঘাত পীড়িত যে দেশগুলো রয়েছে সেগুলোর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমাদের সঙ্গে আরও রয়েছেন ডক্টর মুশতাক হোসেন। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট, যেটি IEDCR, এই প্রতিষ্ঠানটির সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমরা শুরুটা করছি ডক্টর ইশতিয়াক মান্নানকে দিয়ে। আজকের অনুষ্ঠানটি শুরুটা করতে চাই আমি ডক্টর ইশতিয়াক মান্নান আপনাকে দিয়ে। আমরা যে সংকটটি নিয়ে কথা বলছি বা যে সংকটটি আমাদেরকে নিশ্চিতভাবেই ভীষণ রকমের চিন্তিত করে তুলছে, উদ্বিগ্ন করে তুলছে, ব্যথিত করে তুলছে, সেই সংকটের ক্ষেত্রে শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে এরকম একটি সংকট তৈরি হওয়ার পেছনে আসলে দায়টা কার, মানে কোথায়? এটির নীতিগত সমস্যা, নীতির, নাকি বাস্তবায়নের, নাকি এটি মনিটরিংয়ের? যদি একটু বলেন ডক্টর ইশতিয়াক মান্নান। 200 শিশুর মৃত্যু হয়েছে, এর চেয়ে মানে দুঃখজনক ঘটনা আর হতে পারে না এই মুহূর্তে। তো আমি প্রথমে খুব সমবেদনা জানাচ্ছি সেই শিশুদের পরিবারের প্রতি, কারণ এই মৃত্যুগুলো অনাকাঙ্ক্ষিত এবং এই মৃত্যুগুলো আমার কাছে মনে হয় যে এটা প্রতিরোধ করা যেত, আমরা এই মৃত্যুগুলো এড়াতে পারতাম। এখন আমি প্রশ্নটা বুলবুল দায় এই হিসাবে বিষয়টাকে দেখতে চাই না। দায়িত্ব যদি বলেন, হ্যাঁ, সবার তো দায়িত্ব আছেই, কিন্তু এইরকম একটা ঘটনা যখন ঘটে, বিশেষ করে ইপিআই যে কর্মসূচি আমাদের দেশে, এটা নিয়ে কিন্তু আমরা বেশ গর্ব করি এবং সারা পৃথিবীতেই ইপিআই, বাংলাদেশের ইপিআই কর্মসূচি, তার সাফল্য নানান দিক থেকে এটি বেশ প্রশংসিত হয়েছে এবং আমরা সেই ইপিআই এর এই সাফল্যের সুফলও এই বাংলাদেশ ভোগ করছে। কারণ আমরা ধারাবাহিকভাবে 80-র দশকের থেকে যে ধারাবাহিকভাবে শিশু মৃত্যু কমে এসেছে এবং তার পেছনে ইপিআই কর্মসূচির অবদান অনস্বীকার্য। সেই প্রেক্ষাপটে ইপিআই কর্মসূচির অধীনে যে টিকাদান কর্মসূচি এবং যার মধ্যে হাম একটা অত্যাবশ্যকীয় টিকা, সেই হামের প্রাদুর্ভাবে এবং যেখানে 26 সালে আমাদের আসলে টিকা মানে হাম মুক্ত বাংলাদেশের দিকে আমাদের যাওয়ার কথা, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের এতগুলো মৃত্যু এবং আরো কিছু মৃত্যু হয়তো হবে, আরো শিশুরা আক্রান্ত হবে এটা নিয়ন্ত্রণ করে ফেলার আগে। তো সেই প্রেক্ষাপটটা মাথায় রেখে অবশ্যই অনেকগুলো দায়িত্ব আছে, কিন্তু আমি দায় বা কোনো ব্যক্তির প্রতি অঙ্গুলি নির্দেশ না করে আমরা বিষয়টাকে নির্মোহভাবে দেখতে চাই। অনেকগুলো কারণে এই ঘটনাটা ঘটেছে বা এখনো ঘটে চলেছে। তার মধ্যে একটা হচ্ছে যে এই যে হামের যে টিকাটা, সেটা ইটসেলফ 2টো ডোজ তো দিতে হয়। আমরা জানি যে 2টো ডোজ দেওয়ার পরে, একটা ডোজ যদি দেওয়া যায় তাহলে প্রায় 93% এটার যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় শরীরে, আর যদি আমি দ্বিতীয় ডোজটাও দিই তাহলেও প্রায় 97% প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এটা হচ্ছে বিজ্ঞান। তার মানে আমি যদি পূর্ণ টিকাদান, মানে 100 ভাগ শিশুকে থিওরিটিক্যালি যদি টিকা দিয়ে থাকি হামের টিকাটা, তারপরেও ক্ষুদ্র একটা অংশের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হবে না। এটা বিজ্ঞান, এখানে আমাদের কিছু করার। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, এবং এই যে ক্ষুদ্র একটা অংশের মধ্যে যে গ্যাপটা থাকছে, এটা থেকে যায় এবং সেটা আস্তে আস্তে জমতে থাকবে। এরপরে হচ্ছে কাভারেজের যে গ্যাপটা হয়, ন্যাচারালি আমরা 100 ভাগ শিশুকে টিকা দিতে পারি। তো টিকা, হামের টিকার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পেন্টা টিকাগুলো আছে, যেগুলো একটুখানি আগের বয়সে দেওয়া হয়, 1.5 মাস থেকে 3 মাস বয়সের মধ্যে, তারপরে যখন আমরা হামের টিকাটা 9 মাস বয়সে প্রথম দেই, তখন দেখা যাচ্ছে যে যে পরিমাণ শিশু এই টিকাটা নেয় না, নিতে পারে না, শেষ পর্যন্ত নেয় না, সেই পরিমাণটা একটুখানি বেশি। তার মানে সেখানে একটা কাভারেজের গ্যাপ থাকে।
কখনো এটা 86%, কখনো আর একটু বেশি। সো 10 থেকে 14%, 15% গ্যাপ রয়ে যায়। কাজে এখানে একটা কাভারেজ গ্যাপ তৈরি হচ্ছে, এবং আমরা সবাই জানি যে কোভিড মহামারীর পর থেকে এইখানে এই গ্যাপটা বিভিন্ন জায়গায় বেড়েছে, এবং বাংলাদেশে বিভিন্ন অঞ্চল ভেদে এই গ্যাপটা কম বেশি হচ্ছে। তো এই দুটো কারণে মূলত দেখা যায় যে এই গ্যাপটা একটা বিরাট অংশের শিশু আনপ্রোটেক্টেড বা প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হচ্ছে না তাদের মধ্যে, এবং কর্মসূচির মধ্যে কিন্তু এই গ্যাপটাকে পূরণ করার জন্য আহ, বিশেষ কর্মসূচি নিবন্ধিত করা আছে, এবং সেটা আমরা করি প্রতি 4 বছর পর পর একটা বিশেষ ক্যাম্পেইন করে সেই গ্যাপগুলো যেন না হয়। অর্থাৎ জনস্বাস্থ্যবিদরা বা যারা কর্মসূচি পরিকল্পনা করেন তারা জানেন, এটা জানেন বলেই সেখানে বিশেষ ক্যাম্পেইন করে সেটাকে কভার করা হয়। এখন দেখা যাচ্ছে যে এই বিশেষ ক্যাম্পেইন করার ক্ষেত্রে এবং যেটা রুটিন টিকাদান কর্মসূচির ক্ষেত্রে একটা গ্যাপ তৈরি হয়েছে। অর্থাৎ হামের বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা থাকার কথা শিশুদের, সেই প্রতিরোধ নেই এমন শিশুদের সংখ্যা বেড়েছে, ক্রমান্বয়ে বেড়েছে। আচ্ছা, এখন বাড়ার 4 কারণেই বছরের যে বিষয়টি আপনি বললেন, আমরা জানি যে 2020-এ সর্বশেষ গণটিকা কর্মসূচির যে একটা ক্যাম্পেইন সেটি চলেছিল, এবং হিসাব অনুযায়ী 2024-এ সেটি হওয়ার কথা ছিল, এবং আমরা জানি যে 2024-এ শেখ হাসিনা বা আওয়ামী লীগের পতন এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সেটি হয়তো ওই সময়টিতে হয়নি। কিন্তু এরপরেই তো চলে গেছে বেশ খানিকটা সময়, সেই জায়গাটিতে কেন এই বিষয়টিকে সিরিয়াসলি নেওয়া হলো না বলে আপনার মনে হয়? হ্যাঁ, আমি মনে করি যে ওই যে ট্রানজিশন পিরিয়ডটা, অর্থাৎ সারা দেশে যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, হুম হুম এবং এটা খুব আনফরচুনেট যে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অত্যাবশ্যকীয় কর্মসূচিগুলো ছিল, হুম দেখা যাচ্ছে যে স্বাস্থ্য অন্যান্য অনেক কিছুতেই, মানে অন্তর্বর্তীকালীন এই সরকারের সময়ে অনেকগুলো রুটিন কাজকর্ম, যেমন মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমি বলি, হুম বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের রুটিন কাজকর্ম যেমন ইপিআই কার্যক্রমের উপর এটার বেশ প্রভাব পড়েছে। এখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, রুটিন কার্যক্রমে অর্থ বরাদ্দের ক্ষেত্রে, ভ্যাকসিন ক্রয়ের ক্ষেত্রে, এবং একদম মাঠ পর্যায়ে টিকাদান কর্মসূচির সাফল্যটা নির্ভর করে মাঠ পর্যায়ে আমি জায়গায় জায়গায় শিশু, পরিবার, কমিউনিটিগুলোর মধ্যে পৌঁছতে পারছি কিনা। সেই জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে যেই ধরনের মাইক্রো পরিকল্পনা প্রয়োজন, সেখানে যেই ধরনের রিসোর্স সরবরাহ করা দরকার, অর্থ এবং অর্থ ছাড়া অন্যান্য যে রিসোর্স, সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই ধাপে ধাপে ঘাটতি ছিল। অপারেশনাল ঘাটতি যেমন ছিল, সেখানে সেটাকে পর্যবেক্ষণ করা বা সেটাকে ব্যবস্থাপনার ক্ষেত্রে ঘাটতি ছিল, এবং সর্বোচ্চ পর্যায় থেকে নেতৃত্বের ঘাটতি ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক থেকেও নেতৃত্বের পরিকল্পনার জি ঘাটতি ছিল। সম্ভবত যেটা আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক পট পরিবর্তনের এই ট্রানজিশন মোমেন্টে তারা বুঝতে পারেননি যে তাদের এই সিদ্ধান্তহীনতার জন্য বা তাদের সিদ্ধান্ত গ্রহণে দেরি করার কারণে, বিভিন্ন প্রকিউরমেন্ট নিয়ে, ভ্যাকসিন প্রকিউরমেন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার কারণে, পদ্ধতির পরীক্ষা নিরীক্ষা করার কারণে এটার যে কত বড় ইমপ্লিকেশন পড়তে পারে সেইটা তারা বুঝতে পারেননি, এবং এটা অবশ্যই এক ধরনের নেতৃত্বের ব্যর্থতা। কারণ সারা পৃথিবীতেই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন বা সমস্ত গ্লোবাল এক্সপার্টরা কিন্তু বলছিলেন যে এই ধরনের প্রাদুর্ভাব দেখা দেবে। যথেষ্ট সতর্ক হইনি, Sure. সতর্কতা হওয়া উচিত ছিল, সেটাকে আমরা ইগনোর করেছি। ধন্যবাদ। আসবো আপনার কাছে। আমি ডক্টর মুশতাক হোসেন, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই। একই প্রসঙ্গে আমি খুব বেশি রাজনৈতিক যে বিশ্লেষণ বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটিকে দেখতে চাই না এই অনুষ্ঠানে, কারণ এটা খুবই টেকনিক্যাল একটা বিষয়, আমি সেদিকে যেতে চাই। কিন্তু একটা প্রশ্ন না করলেই নয়, মানে আপনি আপনার বেশ কিছু সাক্ষাৎকার আমি পড়েছি, এবং আপনার যে বিশ্লেষণগুলো, সেই বিশ্লেষণগুলোর মধ্যে একটা জায়গায় আমি দেখতে পাই যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই টিকার কর্মসূচির বিষয়ে অর্থ বরাদ্দের অন্তর্বর্তী সরকারের সময়ে বরাদ্দের বিষয়ে বলা হয়েছিল, এবং তারা একটি কথা বলেছে অর্থ মন্ত্রণালয় থেকে যে টিকা ক্রয় সংক্রান্ত দুর্নীতির কথা বলেছেন। কিন্তু আপনি আপনার ওই সাক্ষাৎকারটিতেই উল্লেখ করেছেন যে সেটির আর কোনো ফলো আপ করা হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। এত বড় একটা সিরিয়াস বিষয় যেখানে শিশুদের জীবন মৃত্যুর বিষয় জড়িত, এবং এটার যে একটা মানে ওয়াইডার এবং ব্রডার ইমপ্লিকেশন, এটি স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্টরা একবার চিন্তা করতে পারলো না? মানে বিষয়টা আপনার কাছে অবিশ্বাস্য মনে হয় না? দেখুন, আমি এটাকে দেখি আমাদের পদ্ধতিগত ব্যর্থতা। কোন সরকার দায়ী, দায়ী তো আসবেই যে কারা এটা করেছে। এই ধরনের স্বাস্থ্য দুর্যোগ
বা আমাদের পাবলিক হেলথ এমার্জেন্সি, হুম তখন কিভাবে ক্রয় করা হবে, কিভাবে সে দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে, এগুলো একটা স্ট্যান্ডিং অর্ডার থাকা দরকার, যেটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ মন্ত্রণালয় সরকার প্রধানের নেতৃত্বে এরকম বিভিন্ন দায়িত্ব বন্টন করা আছে। হুম যখন সামুদ্রিক ঘূর্ণিঝড়ের 10 নম্বর সিগন্যাল হবে বা 8 নম্বর হবে, তখন কে কি কাজ করবে, এগুলো কিন্তু স্ট্যান্ডিং অর্ডার আকারে বিস্তারিত লেখা আছে এবং সব মন্ত্রণালয়ে ফোকাল পার্সন আছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের বাইরে কোন ফোকাল পার্সন এটা করবে এবং তাদেরকে বছরে 1-2 বার ট্রেনিং হয়, মহড়া হয়। অর্থাৎ তখন মন্ত্রিসভার সিদ্ধান্তের জন্য বা আমলার মানে লিখিত অর্ডারের জন্য বসে থাকতে হয় না। কিন্তু স্বাস্থ্য দুর্যোগের জন্য এই ধরনের কোনো স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ এমার্জেন্সি নেই। যদিও বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটা কনসালটেন্সি আমি নিজেও করেছি, আমরা একটা খসড়া দিয়েছিলাম, সেটা তারা পর্যালোচনা করে দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে এটা সমন্বয় করে এই জিনিসটা চালু করা দরকার ছিল, তারা এটা গুরুত্বই দেয়নি কোনো সঙ্গে। এটা আমি করেছিলাম 2019 সালে। হুম উনি তখন কোভিড এর ঠিক আগে 2021 আমি এটা তাদেরকে দিয়ে বিভিন্ন পর্যায়ে কনসালটেশন করি। তো দুর্যোগ ব্যবস্থাপনা এই বিষয়টা কিন্তু খুবই প্রশংসিত, পরীক্ষিত এবং তারা সেন্টাই প্রোটোকল অনুযায়ী এটা করেছে। তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কারিগরি সহায়তা নিয়েছে। স্বাস্থ্যতে ওই WHO, ইউনিসেফ এবং বিভিন্ন অর্গানাইজেশন, USCDC, তারা এগুলো করবার জন্য সবসময় কিন্তু আমাদেরকে উৎসাহ দিয়ে এসছে, চাপও দিয়ে এসছে। আমাদের প্যান্ডেমিক প্রিপারেডনেস প্ল্যান, জেনেরিক প্ল্যান, ডিজিজ স্পেসিফিক প্ল্যান, অনেক কাগজপত্র লেখা আছে। কিন্তু এইগুলো মেনে চলার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, ক্ষমতাপ্রাপ্ত, ডিজি হেলথ বলুন কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় তো আর পরের কথা, তারা এইসব বিষয়ে কোনো, তাদের কাছে কোনো গুরুত্ব নেই, তারা এগুলো গা করেন না। আজকে দেখুন, আজকে যে প্রকিউরমেন্টটা হলো, প্রকিউরমেন্টের সমস্যা ছিল যে অন্তর্বর্তী সরকারের সময় অপারেশন প্ল্যান বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার সিদ্ধান্ত কিন্তু আগেই ছিল। অপারেশন প্ল্যানের সময় এই টিকাটা ইউনিসেফকে দেওয়া হতো, সেটা আমরা বলি ডলার মানি, অর্থাৎ যারা আমাদের উন্নয়ন সহযোগী তাদের গাভী কিংবা WHO বা বিভিন্ন সূত্র আছে, আমার চেয়ে ইশতিয়াক মান্নান ভালো বলতে পারবে, তাদের টাকাটা ইউনিসেফকে দেওয়া হতো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তারা সেভাবে প্রকিউরমেন্ট করতো এবং সেটার কিন্তু অর্থনৈতিক যে নিয়মাবলী সেগুলো কিন্তু আলাদা, একটু ভিন্ন। যখন সিদ্ধান্ত হলো যে অপারেশন প্ল্যান থাকবে না, তাহলে বাংলাদেশ সরকার অর্ধেক টাকা দিল, যে টিকা কেনার জন্য ইউনিসেফকে অর্ধেক টাকা দেওয়া হলো। তখন অর্থ মন্ত্রণালয় বললো যে আপনারা তো টাকা দিচ্ছেন, আমাকে এটা কিন্তু অডিট হবে, রেভিনিউ খাতের যেভাবে টাকা করা হয়, খরচ করা হয়, অর্থাৎ টেন্ডার প্রয়োজন হবে, টেন্ডার এভিডেশন হবে, নানা বিষয়, আমি তো অতটা ডিটেলটা জানি না। ফলে বললো যে আপনাদের এই টাকাটা এখন ছাড় করা যাবে না। আরো আগের এরকম 2টো টাকা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, আমার অডিট অবজেকশন আছে, এটা আপনারা মিট আপ করেননি, জরুরি অবস্থা বলে পার করে নিয়ে গেছেন। এবারে যদি আপনারা সেটা না করেন আমরা দেবো না। আরেকটা বিষয়, যখন টেন্ডারের কথা আসলো, প্রতিযোগিতামূলক বাজেট টিকার থেকে আনার কথা ইশতিয়াক মান্নান সেদিকে ইঙ্গিত করেছে। UNOPS এটা একটা আপনার সংস্থা, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের সংস্থা। তারা বললো যে এটা ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস, UNOPS, যে আমরা আরো সস্তায় ভ্যাকসিন দিতে পারি। তো এটা একটা ইউনেস্কো সভাপতি জেনে গেছে। ইউনেস্কো তারা এই বিষয়ে একটু তারা অনানুষ্ঠানিক ভাবে হলেও একটু বিব্রত হয়েছে। ইউনিসেফ শেষমেশ বলেছে যে আমরা আমাদের টিকাটা দিতে আমরা সস্তায় দেবো বটে, কিন্তু আমাদের সময় লাগবে। কারণ বাংলাদেশ সরকার প্রথম পর্যায়ে এটা নিচ্ছে। ইউএনএফ তো গাঁজা বা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে তারা এইভাবে হয়তো ক্রয় করে থাকে। তো এইসব নানা কারণে যখন একটা মানে যখন এই 2025 সালে আপনার এইরকম হওয়ার কথা ছিল গণটিকা, তাহলে ভ্যাকসিন প্রকিউর করা যাচ্ছে না, তখন সরকারের অভ্যন্তরে তারা বলেছে যে আমাদের এত ঝামেলা গিয়ে লাভ কি, আমাদের দুর্নীতি দমন কমিশনের মামলা যাওয়া প্রয়োজন নেই, আমাদের এত সমস্যা গালাগালি করার প্রয়োজন নেই, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, দেখুন এখানে আমি একটা রাজনৈতিক প্রশ্ন না এনে পারছি না। এই যে একটা জরুরি জনস্বাস্থ্যের সমস্যা, এটা বিশেষজ্ঞরা কিন্তু 1.5 বছর আগে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় নাইটাক, ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ, তারা বলেছে যে হামের টিকার প্রকিউরমেন্টের দ্রুত করা উচিত। 2020-21 গণটিকাটা সফল হয়নি,
কাজটা না করলে হারের রোগী বেড়ে যাবে এবং এটা আমরা সামাল দিতে পারবো না। আর রাজনৈতিক পরিবর্তনের কারণে হয় কি, যারা দায়িত্বে আছে ডিজি অফিস, ইপিআই, দায়িত্ব পরিবর্তন হয়ে গেছে, সচিব পরিবর্তন হয়ে গেছে, যদিও সচিবালয়ের কর্মকর্তা হয়ে গেছেন অনেকেই, কিন্তু সচিব পরিবর্তন হয়ে গেছে, ডিজি অফিসের সবই পরিবর্তন হয়ে গেছে, ইপিআই সব পরিবর্তন হয়ে গেছে। তারা বুঝতে বুঝতে তো 2 বছর লাগে। কাজেই 25শে ডিসেম্বরে এসে অন্তর্বর্তী সরকার বললো যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, আমাদের এত বিষয়ে উৎসাহ হওয়ার প্রয়োজন নেই, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এটা মিট আপ করতে আমাদের সময় লাগবে। দেখুন, যদি স্ট্যান্ডিং অর্ডার থাকতো যে এই ধরনের জরুরি ক্রয়ের সময় আপনি ফিনান্স মিনিস্ট্রি তারা অবশ্যই অডিট করবে বা দুর্নীতি যেন না হয়, এটা রিয়েল টাইমে হওয়া উচিত। আমি ওই বিষয়ে আমিও অভিজ্ঞ না কিভাবে তারা টাকা মনিটরিং করবে, দুর্নীতি তারা বছরে একবার অডিট করে। যদি জরুরি কেনাকাটা হয়, প্যান্ডেমিকের টাইমে হোক, যুদ্ধের সময় হোক, দুর্ভিক্ষের সময় হোক, তখন অনেক জরুরি জিনিস সরকার করে। ওই ফাঁকে কিন্তু দুর্নীতির বিশাল পুকুর চুরি হয়। ঠিক আছে, তাহলে এই বিষয়টা তো আমাদের সিদ্ধান্তে আসা উচিত যে আমরা এরকম যখন একটা স্বাস্থ্যের দুর্যোগ হবে, আরো অনেক কিছু এখন সরকার করছে, এই কাজগুলো অন্তর্বর্তী সরকার করতে চেয়েছিল কিন্তু তাদেরকে বাধা দিয়েছে। কিন্তু এখন অর্থ মন্ত্রণালয় বাধা দিতে পারবে না, তাহলে ইতিমধ্যে গণমাধ্যমে বিশাল তোলপাড়, জনগণ উদ্বিগ্ন। এখন তো যদি তারা বাধা দেয় টিকা ক্রয় করতে সরকারি টাকায়, অর্থ মন্ত্রণালয় বিপদে পড়বে। এই জিনিসটা আমাদের একটা দুর্যোগ সময় আমরা কে কি কাজ করব, প্রাকৃতিক দুর্যোগের মতো একটা আছে মানদণ্ড, কিন্তু আমরা জানি যে টাইম, প্লেস, পার্সন নিরিখে যদি অস্বাভাবিক মৃত্যু হয়, অস্বাভাবিক রোগের সংক্রমণ বাড়ে, তাহলে সেটাই পাবলিক হেলথ এমার্জেন্সি। এটা ডিজিজ স্পেসিফিক পাবলিক হেলথ এমার্জেন্সি। যেমন ঘূর্ণিঝড়ের জন্য 10 নম্বর সিগন্যাল, বন্যার জন্য কত ইঞ্চি পানি বিপদ সীমার উপরে উঠলে সেটা বন্যা পূর্বাভাস, সেটা কিন্তু ঠিক করা আছে। আমাদের স্বাস্থ্য তেমনি, কিন্তু ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক কখন আমরা গণ্য করবো, কোভিডে গণ্য করবো, ডেঙ্গিতে কখন গণ্য করবো, এই মানদণ্ড অনুযায়ী আমাদের দুর্যোগ ঘোষণা করা দরকার। দুর্যোগ ঘোষণার মানে আইনটা করা দরকার, আইন আছে। এই সিস্টেম ফেলিয়ারের কারণে এই সরকারকেও কিন্তু ভবিষ্যতে পড়তে হবে যদি আমরা এইটা সমাধান না করি। নিশ্চয়ই, ধন্যবাদ। আসবো আপনার কাছে। আমি ডক্টর ইশতিয়াক মান্নান আপনার কাছে আসতে চাচ্ছি। মোস্তাক হোসেন যেটি বললেন সেটিকে যদি আমি আমার মতো করে আপনার কাছে একটু উপস্থাপন করি, যে এই যে জনস্বাস্থ্যের যে গুরুত্ব, মানে এই বিষয়টিকে যেভাবে দেখা দরকার ছিল সেটির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল একটা পর্যায়ে ভোটের রাজনীতি, মানে নির্বাচনমুখী একটা বিষয়। সেই বিষয়গুলোর মধ্যে ঢুকে পড়ার কারণেই কি আসলে জনস্বাস্থ্য বিনিয়োগকে, বা এই যে একটা প্রেডিকশনের বিষয়গুলো ছিল, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা কিন্তু বলেছে যে নিম্ন আয়ের যে দেশগুলো রয়েছে, হ্যাঁ, ঝুঁকিপূর্ণ কিছু দেশকে তারা চিহ্নিত করে তারা কিন্তু বলেছে, এক ধরনের সতর্কবার্তাও দিয়েছে। কিন্তু কোনো কিছুকে গুরুত্ব না দেওয়ার পেছনে এখানে যে রাজনীতিটা কাজ করেছে সেটিকে আপনি কিভাবে দেখেন? আমি রাজনীতি কাজ করেছে এইভাবে বলবো না, আমি বলবো যে এখানে ইনএফিশিয়েন্সি কাজ করেছে ওভারঅল। কারণ বারবার ওই কথাটা মাথায় রাখতে হবে, আমাদের যে টিকাদান কর্মসূচিটা, এটা কিন্তু এটা ভেরি ওয়েল সেট, কি করতে হবে গোটা এখানে একটা মাসেল মেমোরি আছে আমাদের বাংলাদেশে, যার ফলে বাংলাদেশে মানে অন্য সমস্ত, আমি নিজে ব্যক্তিগতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত কর্মসূচি পরিচালিত হয় তার কোনোটারই বিরাট বড় ভক্ত না, এই জন্য যে সেগুলো খুব ভালোভাবে ব্যবস্থাপনা হয় না, সারা দেশে স্কেল আপ হয় না। কিন্তু ইপিআই কর্মসূচির ক্ষেত্রে কিন্তু এটা সত্যি না, যেটা আমি প্রথমেই বলেছি। কাজে ইপিআই কর্মসূচিটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন, যে জ্ঞান দরকার, যে নো হাউটা দরকার, যে মেকানিজমটা দরকার, সেটা মোটামুটি ভাবে জায়গা মতো ছিল। এখন রাজনীতি এখানে এসেছে ওই জায়গায় যে রাজনৈতিক যে ট্রানজিশনটা হয়েছে, যে ট্রানজিশন পিরিয়ডটা 24-এর মধ্য 24 থেকে এসে এই 26-এর ফেব্রুয়ারি পর্যন্ত, এই ট্রানজিশন তো দেশে একটা গভর্নমেন্ট ছিল, দেশে মন্ত্রণালয় ছিল, দেশে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব ছিল। এখন এই ট্রানজিশনটার ব্যবস্থাপনাটা খুবই দুর্বল ছিল। যারা ট্রানজিশনটাকে ব্যবস্থাপনা করেছেন একদিক থেকে, সেই ট্রানজিশনে যে লুপহোলগুলো, ক্র্যাকগুলো তৈরি হয়েছে, সেই ক্র্যাকটার পারফেক্ট একটা এক্সাম্পল হচ্ছে, দুঃখজনক এক্সাম্পল হচ্ছে এই প্রাদুর্ভাবটা। এবং এখানে একটা কথা বলে রাখি, ইংরেজিতে একটা কথা বলে যে ক্যানেরি ইন দ্য কোল মাইন। খুব প্রাচীন আমলে, 1 শতাব্দী বা আরো শতাব্দী আগে যখন খনিতে শ্রমিকরা যেত,
তখন মিথেন গ্যাসের মতন টক্সিক গ্যাস আইডেন্টিফাই করার জন্য তারা ছোট ক্যানেরি পাখিকে খাঁচার মধ্যে ভরে নিয়ে যেত, কারণ মিথেনের কোনো গন্ধ নাই, স্বাদ নাই, বর্ণ নাই। সো ক্যানেরি যখন রিয়াক্ট করতো, মানুষেরও আগে রিয়াক্ট করতো, তখন ক্যানেরির সেই ঝিমিয়ে যাওয়াকে ধরে তারা বুঝতে পারতো যে এখানে এখন মিথেন গ্যাস আছে, সো ইভাকুয়েট করতে হবে। এখন এই মিজলস যে আউটব্রেকটা হচ্ছে না, এটাকে ক্যানেরি ইন দ্য কোল মাইন বলা হয়। কারণ এই যে গ্যাপগুলোর কথা বলছি, সেগুলো শুধু মিজলস স্পেসিফিক গ্যাপ না, সেগুলো কিন্তু গোটা ইপিআই কর্মসূচি, রুটিন যে টিকাদান কর্মসূচি, তার প্রত্যেকটা অ্যান্টিজেনের ক্ষেত্রে প্রত্যেকটা রোগের জন্য প্রযোজ্য। সো আমাদের এখনো এটাকে যদি আমরা ওয়েক আপ কল হিসাবে না ধরি, এবং ওয়েক আপ কল ধরে আমরা যদি দ্রুত ইপিআই কর্মসূচিকে তার রুটিন জায়গায়, স্পিডে, কোয়ালিটিতে ফিরিয়ে না নিতে পারি দ্রুততম সময়ে, তাহলে কিন্তু আমাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। আরো অন্যান্য ডিজিজ আউটব্রেক হওয়ার সম্ভাবনা বাড়বে এবং সম্ভাবনা থেকে যাবে। সো এটা আমাদের একটা দেশের আনফরচুনেট বিষয়টা হচ্ছে, আমরা এত বেশি সমস্যা দিয়ে আবৃত থাকি না, মৃত্যু না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু এই জায়গাটিতে একটু আসতে চাই ইশতিয়াক মান্নান, যে এটা এক ধরনের আত্মসমালোচনার মতো হয়তো শোনাতে পারে। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমাদেরও তো কিছু দায়বদ্ধতার জায়গা আছে। মৃত্যুর আগ পর্যন্ত স্বাস্থ্যবিদ যারা করেন বা এই বিষয়টির যে সিরিয়াসনেস নিয়ে যাদের কথা বলার কথা, সেটি নিয়েও কিন্তু খুব একটা কথা আসেনি। মানে 20 শেষ হয়ে গেছে, 24 এক ধরনের একটা ডিউ, মানে এই আলোচনাগুলো কিন্তু মৃত্যু হওয়ার পরে ঘুরে ফিরে আসছে। তারপরেও যখন সংকটটা তৈরি হয়েছে, আপনি দেখেন যে বাংলাদেশের গণমাধ্যমে একটা বিরাট অংশ জুড়ে এখনো ওই কনভেনশনাল যে পলিটিক্যাল ডায়ালগ বা রেটরিক, সেগুলো নিয়ে কিন্তু আমরা পড়ে আছি। এটার সিরিয়াসনেস বা এটি নিয়ে কি করা যেতে পারে, এই আলোচনাগুলো কিন্তু গণমাধ্যমের যে ডোমেইনটা আছে, স্পেসটা আছে, সেই জায়গাটিতে আমার কাছে অন্তত মনে হয়েছে যে যেভাবে আসা দরকার ছিল সেটি আসেনি। আপনি কি সেটির সঙ্গে একমত কিনা? হ্যাঁ, আমি একমত। এখানে সমস্যাটা এই জন্যই, আপনি দেখবেন যে আমি এবং মুস্তাক ভাই দুজনেই একটা জায়গায়, কোনো একটা ব্যক্তি বা একটা সময়কে দায়ী করার চেয়ে আমাদের এই সিস্টেমটা ছিল, আছে, সিস্টেমটার মধ্যে কিভাবে কি করা যায় এবং এটা করণীয়, প্রিভেন্টেবল ছিল, অর্থাৎ অ্যাকশনেবল আইটেম আছে। আমরা এই মুহূর্তে কিন্তু জানি কি করতে হবে এই মুহূর্তে কন্টেইন করার জন্য, এবং ভবিষ্যতে না না যেন আবার এরকম একটা প্রাদুর্ভাব হয়, সেটার জন্য কি করতে হবে এটা কিন্তু অজানা নাই। এটার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ আনতে হবে না, ইটস নট আ রকেট সায়েন্স। বাংলাদেশে এই রকম বিশেষজ্ঞ, বাংলাদেশে এই জ্ঞান এবং এক্সপার্টিস খুবই আছে, কিন্তু আমরা করি নাই। এখন গণমাধ্যমের যে কথাটা বললেন, দিস ইজ অলসো ভেরি ট্রু, এবং গণমাধ্যমের আত্মসমালোচনা করা উচিত। এবং নিউজ মিডিয়া মানে কি, আমি অনেক সময় সাংবাদিকদের সঙ্গে যখন আপনারা আমাদের সাথে কথা বলেন, তখন আমি হয়তো আমার পাবলিক হেলথ পার্সপেক্টিভ থেকে কোনো একটা কথা বললাম, তারা বারবার জিজ্ঞেস করেন যে এটার মধ্যে নিউজটা কোথায়, খবরটা কোথায়। মানে সেটা হচ্ছে একটা ইন্ট্রিনজিক ক্যারেক্টারিস্টিক অফ মিডিয়া। আপনি তো সেই খবর ছাপবেন না বা সেই খবর প্রচার করবেন না যেটা খবর নয়। এখন এই খবরের ডেফিনিশনটা সব ক্ষেত্রে প্রয়োগ করা হয়তো ঠিক না। আলোচনাটা এখন সমাধান কেন্দ্রিক হওয়া উচিত, এবং আরেকটা বা আরো কয়েকটা দুঃখজনক মৃত্যুর জন্য অপেক্ষা করা উচিত না। মুস্তাক ভাই কতগুলো ভালো ইঙ্গিত দিয়েছেন, যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টে যে স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে ন্যাশনালি, এবং বাংলাদেশের যে এই ডিজাস্টার, আপনি যদি 70-এর সাইক্লোনের কথা ধরেন, সেখানে যতগুলো মানুষ মারা গিয়েছে, পরবর্তীতে যে সাইক্লোন আইলা বলেন বা সুন্দরবনে যে সাইক্লোন হয়েছে, সেইখানে কিন্তু ধারাবাহিকভাবে মৃত্যুর, এবং এখন কিন্তু খুব মিনিমাম মৃত্যু হয় একটা বড় ধরনের দুর্যোগ, বন্যা বলেন বা সাইক্লোন। বাংলাদেশ এটা শিখেছে, এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ একটা এক্সাম্পল। আমি আমার একটা ব্যক্তিগত উদাহরণ দিই। এখন আমি যে প্রকল্পে কাজ করি, আপনি শুরুতে বলেছেন যে আফ্রিকার বিভিন্ন দেশে, যেগুলো আমাদের দেশের চাইতে অনেক বেশি দুর্দশাগ্রস্ত, সেই সমস্ত দেশে এই ধরনের ডিজিজ আউটব্রেক হয়। এমপক্স আউটব্রেক নিয়ে আমরা এখন ডিল করছি, ইবোলা আউটব্রেক নিয়ে ডিল করছি, ইয়েলো ফিভার আউটব্রেক নিয়ে ডিল করছি, ম্যালেরিয়া আউটব্রেক, কলেরা আউটব্রেক নিয়ে ডিল করছি। এই আউটব্রেক গুলোতে যেন রেসপন্ড করতে পারি আমি দ্রুততার সাথে, সেই যে ইমার্জেন্সি প্রিপেয়ারনেস এন্ড রেসপন্স প্ল্যান ধাপে ধাপে ন্যাশনালি থাকবে, প্রত্যেকটা হেলথ ফ্যাসিলিটি লেভেলে এই ধরনের প্রিপেয়ারনেস প্ল্যান থাকবে। যেমন এখন দেখেন, হামের যে একসাথে অনেক রোগী চলে আসছে, আমাদের হাসপাতালগুলোতে কি সমস্যা হচ্ছে? হাসপাতালগুলোতে বেড নাই, দেখা যাচ্ছে যে করিডোরে সারি বেঁধে রোগীদেরকে রাখতে হচ্ছে। এখন কোভিড থেকে আমরা কি শিখলাম?
কোভিডেও কিন্তু এরকম একটা সার্জ অফ পেশেন্ট হয়েছে। হুম হুম তো যখন সার্জ অফ পেশেন্ট হবে, একটা হাসপাতাল বা আমার হেলথ সিস্টেম গুলো তার দ্রুততম সময়ে তার অল্টারনেটিভ ব্যবস্থাপনা আছে কিনা। হ্যাঁ, প্রতিদিন তো আউটব্রেক হবে না, আউটব্রেক হঠাৎ করে হবে, সেটাই হচ্ছে রেজিলিয়েন্সের পরীক্ষা, যে এই স্বাস্থ্য ব্যবস্থার রেজিলিয়েন্স আছে কিনা। কাজে এইখানে আমরা যেন এই ঘটনাটা, মৃত্যুর হার কমে যাওয়ার পরে আমরা যেন ভুলে না যাই। রাইট এটাই হচ্ছে আমাদের সমস্যা, যে জি যেই মুহূর্তে আমাদের আর খবর থাকবে না, হুম সেই মুহূর্তে আমরা বিষয়টাকে একটা নন প্রায়োরিটিতে নিয়ে যাই। এই কথাটা আমাদের আর মনে থাকে না। না হলে নিশ্চয়ই কোভিড আমাদের জন্য ওয়েক আপ কল ছিল। নিশ্চয়ই হামের এই প্রাদুর্ভাবটাও কিন্তু হুম আমাদের জন্য বিরাট বড় একটা ওয়েক আপ কল। এটা যদি আমরা এখনই রেসপন্সটাকে ইনস্টিটিউশনালাইজ না করি, হুম কাঠামোর মধ্যে না নিয়ে আসি, তাহলে কিন্তু বারবার আপদকালীন ব্যবস্থা দিয়ে এটা পরিস্থিতির সামনের দিকে যাবে না। নিশ্চয়ই। আমি ডক্টর মুশতাক আপনার কাছে আসতে চাই। আপনি আবারও আপনার যে সাক্ষাৎকারগুলো রয়েছে এই বিষয়ে আপনি বিভিন্ন মিডিয়ায় কথা বলেছেন, সেটির পড়ে আমার যেটি মনে হয়েছে যে আপনি মনে করছেন যে সরকার যেভাবে রেসপন্ড করেছে এটির যে ইমার্জেন্সি রেসপন্স, সেটা মোটামুটি ঠিকই আছে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের হসপিটালগুলো, যেটি ইশতিয়াক মান্নানও বললেন, যে আমাদের হাসপাতালগুলোর যে অবস্থা, তাতে করে এই হামের যারা রোগী রয়েছেন, ভর্তি হচ্ছে শিশুরা, তাদের তো এক ধরনের আইসোলেশন দরকার। তাদের যেভাবে আসলে মানে ট্রিট করা দরকার, সেই সক্ষমতা আমাদের কতটুকু রয়েছে, এবং নিম্ন আয়ের যারা রয়েছেন তারা কিভাবে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করছেন? কেননা এখানে একটা টাকা পয়সা, মানে প্রাইভেট যদি ব্যবস্থাপনায় যদি তাদের চিকিৎসা করতে হয়, সেটা তো একটা খরচ সাপেক্ষ ব্যাপার। তো আসলে এই সিচুয়েশনটাকে আপনি কিভাবে দেখছেন, যদি আমাদেরকে বলেন। দেখুন, এখানে আমি বলবো যে সিস্টেমটা আমরা উল্টো ভাবে দেখছি এবং সরকারও সেটা করছে। একটা হাসপাতালে তার ক্যাপাসিটির বাইরে রোগী যদি আসে, এটা কখনোই সঠিক চিকিৎসা দেওয়া যায় না। হাম রোগটা আমাদের জন্য কিন্তু কোনো নতুন রোগ নয়, কোভিডের মতো। এবং কোভিডে যেভাবে সমস্ত হাসপাতালে উপচে পড়া ভিড় ছিল, হামে কিন্তু শিশু হাসপাতাল এবং সংক্রমণ ব্যাধি হাসপাতালে চলে এসেছে। হ্যাঁ, এটা ঠিক যে একটা জেনারেল হাসপাতালে যেখানে সব বিষয় আছে, শিশু বিভাগ সহ, আপনি একটা ইনফেকশন রোগীকে যদি ঢোকান, তাহলে অন্যান্য রোগীরা ক্ষতিগ্রস্ত হবে। বা আইসিইউ আছে বাচ্চাদের, জেনারেল হাসপাতালে, ঢাকা মেডিকেল, চট্টগ্রাম, রাজশাহী আছে, বিভিন্ন বাচ্চাদের আইসিইউ আছে। কিন্তু সেখানে যদি আপনি সংক্রামক রোগী, আপনি বাচ্চাদের একটা বাচ্চা ঢোকান, তাহলে বাকি যারা আছে আইসিইউতে অন্য রোগ নিয়ে তারা ক্ষতিগ্রস্ত হবে। সেখানে আছে কিন্তু আপনার এই যে আপদকালীন পরিকল্পনা করা, যারা ইশতিয়াক মান্নান বললেন যে কোভিড আমাদেরকে, যেটা আমরা আপদকালীন ব্যবস্থা নিয়েছি, সেটাকে আমাদেরকে আপদকালীন ব্যবস্থা হলে সেগুলো আমরা রাখবো। যেমন আইসোলেশন ওয়ার্ড, আইসোলেশন আইসিইউটা থাকবে, কিন্তু যখন কোনো সংক্রামক রোগী থাকবে না, বাচ্চারা, ওটাকে আমি কাজে লাগাবো, আমি অন্য কাজে লাগাবো। যখনই এই ধরনের সমস্যা হবে, তখনই সেটা আমি ব্যবহার করবো। যেমন আমি একটু উদাহরণ দিই, যে বক্ষব্যাধি হাসপাতালে আমরা ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক হবে সেই ইয়ে থেকে 2008-9 সালে কতগুলো খুবই ভালো যন্ত্রপাতি দিয়ে ইনফ্লুয়েঞ্জা আইসিইউ করা হয়েছিল, যে যদি ইনফ্লুয়েঞ্জা রোগী পারে, তাহলে বক্ষব্যাধি হাসপাতালে একটা পুরো ফ্লোরে সেটা। আমরা যখন 2 বছর পরে দেখতে গেলাম, দেখলাম যে সেগুলো ধুলো পড়ে আছে, করে ব্যবহার করা হচ্ছে না। বলে আমরা জিজ্ঞেস করলাম, আপনার কেন এগুলো ধুলো পড়ে আছে কেন? বললো, আমাদের তো ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক হয়নি, ওগুলো যখন হবে তখন কাজে লাগাবো। কাজে দেখেন এইটাতে কত রকম একটা মানে মানে অবৈজ্ঞানিক কাজ। ইনফ্লুয়েঞ্জা রোগীর একটা কি হয়েছে, অন্য রোগীকে রাখেন, যখন ইনফ্লুয়েঞ্জা রোগী হবে তখন এই আইসিইউ ফ্লোরটাকে খালি করে দেবেন। আমি করে রাখলাম, আবার সেটা যদি ব্যবহার না করি, সেটা ইলেকট্রিসিটি কোথায়, পানি সাপ্লাই কোথায়, সেখানে ভেন্টিলেটর ঠিক করছে কিনা, কিছুই। তখন যদি প্যান্ডেমিক হয়েই যায়, ওটা আমি করতে আমাকে 1 মাস 2 মাস লাগবে। আর আরেকটা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থার পুরো ইনভার্ট পিরামিড, যেটা আমি গণমাধ্যমে বলে থাকি। হামের রোগী যখন, বিশেষ করে প্রান্তিক পরিবারের শিশুরা যখন জ্বরে ভোগে, আমি প্রচার করছি যে আপনি জ্বরে ভুগলে বা গায়ে ফুসকুড়ি দেখা দিলে আপনি হাম সন্দেহ করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যান। এখন যারা দরিদ্র মানুষ, তারা দিন আনে দিন খায়, স্বামী স্ত্রী দুজনেই বাইরে কাজ করে, তার বাসায় হয়তো ছোট ছোট বাচ্চা আছে, 3-4 জন, 2 জন। যখন জ্বর হয়, সেই বাচ্চাটাকে রেখে যায় তাদের কাছে। আর যদি সে হাসপাতালে যায় ওই জ্বরের বাচ্চাদের নিয়ে, তার একদিন কাজ নষ্ট হবে। এবং সেখানে গেলে যথারীতি
টেস্ট করতে বলবে, ওষুধ আনতে বলবে, এটা করুন সেটা করুন, অক্সিজেন সিলিন্ডার ডাক্তার টেনে নিয়ে আসেন, স্যালাইনটা কিনে নিয়ে আসেন, তাইলে এই পয়সাটা সে কোথায় পাবে? সে তো প্রান্তিক মজুর রাইট। অথবা বেকার। কাজে তাকে যদি সোশ্যাল ইয়ে দেওয়া, তাহলে হতো কি, এই গরিব মানুষদেরকে যদি আমরা সোশ্যাল সাপোর্ট দিতাম, সে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই তার বাচ্চাটাকে নিয়ে যেত জ্বর নিয়ে, অ্যাডভাইস পেত, তাকে একটা ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হতো যে তোমার তো তোমাকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার তুমি পাচ্ছ না তোমার অর্থনৈতিক কারণে। তাহলে ওই বাচ্চাটা কিন্তু আর ক্রিটিক্যাল ফেজে যায় না। কিন্তু ক্রিটিক্যাল ফেজে যাচ্ছে কখন? এই যে তার বাবা মা কাজ করতে বাইরে যাচ্ছে, তখন দেখছে তার বাচ্চাটা একদিন রাত্রে ঘুম থেকে আর উঠছে না, অজ্ঞান হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। তখন সে ঘটি বাতি রাতি যা বিক্রি টিক্রি করে ধার কর্জ করে সোজা ভ্যান ভাড়া করে গাড়ি ভাড়া করে সে ঢাকায় চলে আসতেছে। তাইলে এই যে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা বাড়ছে, তারা প্রথম পর্যায়ে হাসপাতালে যাচ্ছে না। আমরা বলি যে এরা যথাসময়ে আসেনি। যথাসময়ে আসার অবশ্যই তার ইচ্ছা ছিল। কোন মা চায় না ধনী হোক বা গরিব হোক তার বাচ্চারা বেঁচে থাকুক? কারণ তার সঙ্গতি নেই, সে অপেক্ষা করে যে যে ভালো হয়ে যাবে। কিন্তু সোশ্যাল সাপোর্ট দিয়ে এবং প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার যদি আমরা সুসজ্জিত রাখি এবং মানুষকে সেভাবে উদ্বুদ্ধ করি, আপনার এখন জ্বর হলেই আপনি হাসপাতালে আসেন, আমরা দেখে দিই কি অবস্থা। আর যদি হামের রোগী হয়, উপজেলা হেলথ অফিসে রেখে দেন। একটা বিষয় কি এখানে ভাবার সুযোগ রয়েছে? মানে আমি যে দেশে বসে অনুষ্ঠানটা করছি, যুক্তরাজ্যে, এখানকার এনএইচএস যখন এরকম একটা সংকট তৈরি হয়, তখন সরকারি এবং বেসরকারি খাতের মধ্যে এক ধরনের সমন্বয় সাধন করে। মানে এনএইচএস থেকে অনেক প্রাইভেটাইজেশনের একটা ব্রিজ তৈরি করে সংকটটাকে অ্যাড্রেস করার চেষ্টা করে। বাংলাদেশে এই ধরনের কোনো উদ্যোগ কি হয়েছে বা হওয়ার সুযোগ আছে কি? দেখুন, আমিও ব্রিটেনে যখন ওই পিএইচডি করি ক্যামব্রিজে, এনএইচএস এ পার্ট টাইম কাজ করেছি ম্যানেজারের ডাক্তার হিসাবে না। এখানে এনএইচএস সিস্টেমে আপনার একজন হামের রোগী বা সে তার প্রথমে সে জিপির কাছে যাবে, জিপি তখন তাকে রেফার করবে। হ্যাঁ, যদি তার হাত পা ভেঙে যায়, আগুনে পড়ে, তখন সে হাসপাতালের অ্যাক্সিডেন্টাল এমার্জেন্সিতে যাবে। কিন্তু এই ধরনের রোগে যে প্রথমেই যখন সে যাবে, তখনই সে কিন্তু প্রাইমারি কেয়ারটা পেয়ে গেল বা সেকেন্ডারি কেয়ার সে ভর্তি হয়ে গেল। আমি সে কথাটাই বলছি যে আমরা এখানে যদি রোগীরা তার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার সুযোগ থাকে, অর্থনৈতিক হ্যান্ডিক্যাপ দূর করতে হবে, সামাজিক হ্যান্ডিক্যাপ দূর করতে হবে, তাহলে তারা জটিল পরিস্থিতিতে যায় না। আর আপনি প্রাইভেটের কথা বলছেন, দেখুন, যারা প্রাইভেট হাসপাতালে যাওয়ার সঙ্গতি আছে, সেই শিশুদের যদি হাম হয়, তারা বাসায় রেখে চিকিৎসা করতে পারে। সে যদি ভিটামিন এ ক্যাপসুল আমাদের অভিযান থেকে নাও পেয়ে থাকে, তার ডায়েটে, তার খাবারের মধ্যে মাছ, মাংস, দুধ, ডিম আছে, কাজে তার ভিটামিন এর কোনো ঘাটতি নেই। কাজে এই হামের মহামারীর জন্য প্রাইভেটের সাথে কোলাবোরেশন কোনো অসুবিধা নাই। যদি প্রাইভেট কোনো হাসপাতাল তাদের আইসিইউ গুলোকে ইয়ে করতে চায়, সেটাও কোভিড কালের সময়ের মতো তাদের সেই সার্ভিসটা সরকার কিনতে পারে, আমরা স্ট্র্যাটেজিক পারচেজ বলি। কিন্তু হামের ক্ষেত্রে অধিকাংশ রোগী, আমি মনে করি মোর দ্যান 90%, 95% ক্রিটিক্যাল রোগী হচ্ছে নিম্ন আয়ের মানুষ, বিত্তহীন মানুষ, যারা অর্থনৈতিক ভাবে একেবারেই গরিব অবস্থা। কোনো প্রাইভেট হাসপাতালে কিন্তু আমরা কোনো গন্ডগোল কথা শুনি না যে প্রাইভেট হাসপাতাল রোগী রাখতে চাচ্ছে না, তারা বের করে দিচ্ছে। কোভিডের সময় এটা দেখা গিয়েছিল, কারণ কোভিড ধনী গরিব সবাইকে আক্রমণ করছিল এবং যারা অবস্থাপন্ন মানুষ তারা প্রাইভেটেই সঙ্গত কারণে যেতে চেয়েছে, তাদের সেটা তারা অভ্যস্ত, তারা এই হাসপাতালে ফ্লোরে থেকে চিকিৎসা করতে অভ্যস্ত না। কিন্তু এই হামের রোগীর অধিকাংশ হচ্ছে তারা ফ্লোরে থাকতে অভ্যস্ত, কিন্তু তারা বেঁচে থাকতে চায়, তারা শিশুটাকে বাঁচাতে চায়। কাজে এক্ষেত্রে হয়তো অতটা অ্যাকিউট না, মানে আমাদের প্রাইভেট খাতের সঙ্গে কোলাবোরেশন এই মুহূর্তে করতেই হবে। তবে এটা একটা স্ট্যান্ডিং অর্ডার থাকা উচিত, যদি এই ধরনের পাবলিক হেলথ এমার্জেন্সি হয়, প্রাইভেট দের সাথে কিভাবে ডিল করা হবে, সার্ভিসের দাম কত হবে, তারা তার প্রাইভেট হাসপাতাল গুলো তৈরি থাকবে যে কোনো সংক্রমক ব্যক্তি যদি হয়, আমরা একটা আলাদা বিল্ডিং দিয়ে দিব। যেমন ঢাকা শহরে প্রাইভেট হাসপাতালে কোনো হাসপাতাল তারা একটা আলাদা বিল্ডিং ডেডিকেটেড করেছিল কোভিড এর জন্য, যেখানে আইসোলেশন করার সুবিধা, ইনফেকশন কন্ট্রোল করার সুবিধা। কিন্তু হামের ক্ষেত্রে আমার মনে হয় এরকম কোনো ক্রাইসিস হওয়ার সম্ভাবনা নেই, কারণ যারা সচ্ছল পরিবারের শিশুরা তারা কিন্তু আক্রান্ত হচ্ছে, কিন্তু তারা ক্রিটিক্যাল স্টেজে যাচ্ছে না, তারা হয়তো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো। আমরা আমাদের ফোকাস করতে হবে এই দরিদ্র নিম্ন আয়ের পরিবারের শিশুদেরকে, তারা যেন প্রাথমিক স্বাস্থ্য পরিচয় যদি তার ম্যানেজমেন্টটা পেয়ে যায়,
প্রয়োজনে সেকেন্ডারি কেয়ারে অবজারভেশনে থাকবে, তাহলে তাদের কাছ থেকে যেন আমরা জটিল রোগী কম পাবো, মৃত্যুটা কমে যাবে, এবং তাদের কাছ থেকে আমরা অন্যরাও যেন সংক্রমিত না হয় সেরকম একটা ব্যবস্থা আমরা ধন্যবাদ। তাদের আইসোলেশনে পাবো যদি তারা হাসপাতালে যায়। ধন্যবাদ। ইশতিয়াক মান্নান, আপনার কাছে একই প্রশ্ন, যদি একটু ব্রিফলি বলেন যে এই সংকটটি আমরা যখন দেখলাম তখন নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাদের রেসপন্সটাকে আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় যে মানে এই সরকারের মাত্র ফেব্রুয়ারিতে আসলেন, এবং সেই তারপরে এই সংকটটা হলো, এটা তাদের জন্য অ্যাজ আ গভর্নমেন্ট তারা এখনো তো, আমি বলবো যে ফর্মড হচ্ছে একটা গভর্নমেন্ট। বাংলাদেশের মতন একটা দেশে এত বড় একটা অভ্যুত্থানের পরে, ইন্টারিম গভর্নমেন্টের পরে একটা নির্বাচিত সরকার এসেছে, এটা সময় লাগবে তাদেরকে মানে সরকার হিসাবে ফাংশনাল হতে। তো সেটা মাথায় রাখতে হবে। তারপরেও আমি এখন পর্যন্ত সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন সেগুলো কারেক্ট উদ্যোগ। রাইট। মানে কিছু জিনিস তার নিজের কন্ট্রোলেও নাই, যেমন ভ্যাকসিনের যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপগুলো পূরণ হয়ে নতুন করে ভ্যাকসিন আসতে, যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। যে ক্যাম্পেইনটা শুরু হচ্ছে 20 তারিখে, অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, সেটা কিন্তু একবারে সমস্ত জায়গায় হচ্ছে না, সুনির্দিষ্ট কিছু জায়গায়, এবং ধাপে ধাপে এটাকে এক্সপান্ড করতে হবে। কিন্তু একটা সিম্পল এক্সাম্পল দেই যে এটা লেগেসি প্রবলেম, যে এই সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন রাইট উদ্যোগ, যে এখনই ক্যাম্পেইন করে দ্য কাভারেজ গ্যাপটাকে অ্যাড্রেস করতে হবে এবং সারা দেশে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এই উদ্যোগগুলো রাইট। একটা ছোট্ট উদাহরণ দেই যে কি করে কিছু জিনিস পুরোনো সময়ের একটা ধারাবাহিকতা কিছু সমস্যা থেকে যায়। যেমন আমি যেটা শুনতে পাচ্ছি যে ইভেন ভ্যাকসিনটা আসলেও সিরিঞ্জের একটা ইস্যু আছে। সিরিঞ্জ মানে যেই সিরিঞ্জটা দিয়ে ভ্যাকসিনটা দেওয়া হবে সেটা না, মিক্সিং সিরিঞ্জের একটা চালানের প্রবলেম আছে। অর্থাৎ প্রবলেম মানে সবগুলো তার একসাথে এক পয়েন্টে একই সময়ে এসে উপস্থিত হবে না। অর্থাৎ এই সাপ্লাই চেইন গুলো এক একটা সময়ে বিভিন্ন প্রকিউরমেন্ট সিস্টেমের মাধ্যমে আসে, এগুলোর নাম্বারগুলোর মধ্যে সমন্বয় করা সবসময় যায় না। সো এই যে সমন্বয়টার কারণেও যে সবকিছু একেবারে পিকচার পারফেক্ট ঘটবে একই সময়ে, একদম রাইট কম্বিনেশনে থাকবে তা। তবে আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে সরকার এখন পর্যন্ত যে উদ্যোগটা নিয়েছেন, এটাকে ফায়ার ফাইটিং বলা যায়, বা এই মুহূর্তে লক্ষ্যটা কি? এই মুহূর্তে লক্ষ্যটা হচ্ছে আমাদের হামের সংক্রমণ যেটা হয়েছে সেটা যাতে আর না বাড়ে, দ্রুততার সাথে কমিয়ে নিয়ে আসা, কন্টেইন করা। যারা হামে আক্রান্ত হয়ে গেছেন হাসপাতালে আছে যে শিশুরা, এবং সামনে আরো কয়েকটা দিন থাকবে, 1 মাস থেকে 2 মাস সময় লাগবে এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে, যদি ঠিক মতন কাজ করা যায়। এই সময়টার মধ্যে আমাদের ক্ষতিটা যেন আরো বেশি না হয়, এইটা হচ্ছে আশু লক্ষ্য। এবং সেই আমি মনে করি যে মোটামুটি ভাবে মোটা দাগে সমস্যাগুলি চিহ্নিত করে এবং দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে এই উদ্যোগটা তারা ঠিক মতন নিয়েছে। এইটাও কিন্তু মাথায় রাখতে হবে, সমস্যাটা এখানে শেষ হচ্ছে না। সো কোভিড থেকে যে লেসনটা আমরা নেই নাই, এখন যদি হামের প্রাদুর্ভাব থেকেও লেসনটা না নিয়ে আমরা সামনে যাই, আবার একই সমস্যা হবে। সো শিক্ষা নেওয়াটা, বুদ্ধিমান মানুষ ক্রাইসিস থেকে শিখে, নিশ্চয়ই। শিক্ষাটা আমাদের হচ্ছে কিনা সেটা হচ্ছে মূল কথা। সরকার বলছে যে 2026 সালের মধ্যে হাম নিয়ন্ত্রণের একটা লক্ষ্য তারা নির্ধারণ করেছে। এটা কি বাস্তবায়ন সম্ভব বলে আপনি মনে করেন? আপনার অভিজ্ঞতা কি বলে যে পর্যায়ে গেছে এই অলমোস্ট কিন্তু আমরা সেখানে ছিলাম। মুস্তাক ভাই আর একটু কনফার্ম করতে পারবেন, মিজলসের ইনসিডেন্স রেট 1 এর কম ছিল। সো 1.44 একেরও কমে নেমে এসেছিল, কিন্তু এখন এই মুহূর্তে ইনসিডেন্স রেট দেখা যাচ্ছে 16-র উপরে চলে গেছে। সো এইটা একটা আনফরচুনেট একটা ব্যাকল্যাশ তো হবেই। ডেফিনেটলি আমার 26 এই সালের মধ্যে এই ক্রাইসিসটা হ্যান্ডেল করে, ক্যাম্পেইন করে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে 26-এ মিজলস ফ্রি বাংলাদেশ অ্যাচিভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এই মিজলস যেই ঘাটতিগুলোর কারণে হয়েছে, সেই ঘাটতিগুলো তো পূরণ করতে হবে। সেই ঘাটতিগুলো পূরণ করতে 26-এর মধ্যে একটুখানি কঠিন হবে সেই টার্গেটটা অ্যাচিভ করা। রাইট। আমি ডক্টর মুস্তাক আপনার কাছে আসছি আবার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের কয়েকটি বিষয় একটু জরুরি মনে করছি আলোচনার দাবি রাখে। তার মধ্যে একটি হচ্ছে হামের মতো যে প্রতিরোধযোগ্য যেসব রোগ রয়েছে সেগুলো নির্মূলে আমাদের বাস্তবসম্মত রোডম্যাপ আসলে কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? না, আমাদের তো সেই অভিজ্ঞতা আছে যে আমাদের এখান থেকে পোলিও নির্মূল হয়ে গেছে। এর আগে আপনার স্মল পক্স, যেটা জল বসন্ত, সেটা নির্মূল হয়ে গেছে। ফাইলেরিয়া নির্মূল হওয়ার প্রায় পথে 3 বছর অপেক্ষা করতে হয়।
কাজে এটা বাংলাদেশে যারা জনস্বাস্থ্য কর্মী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সর্বস্তরের এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই একসাথে মিলে এগুলো করা হয়ে থাকে। কাজেই হাম কিংবা যেমন আমাদের ডিপথেরিয়াও কিন্তু একদম কমে গিয়েছিল, কিন্তু আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার থেকে আমাদের যাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে তাদের ওখানে ভ্যাকসিনেশন ছিল না, সেখানে আমরা ডিপথেরিয়া পেয়েছি, পরে দেশের ভিতরে আমরা ডিপথেরিয়া পাচ্ছি। কাজে এগুলো আমাদের সফলতার ইতিহাস আছে। কাজে এই যে রোডম্যাপ, এই রোডম্যাপ গুলো এগুলো পরীক্ষিত। কাজে আমার মনে হয় না যে এগুলো করা যাবে না। কিন্তু একটা হিকাপ কি আমাদের আছে জনস্বাস্থ্য- বলে আপনি মনে করেন না ডক্টর মুস্তাক, যেটা আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের ফান্ডিং কাট এবং আমরা জানি যে ডব্লিউএইচওর ক্ষেত্রেও আমরা মানে বাইরের যে ফান্ডিংগুলো ছিল সেখানে তো একটা বড় ধরনের ধাক্কা এসছে। তো সেগুলো মাথায় রেখে আপনি কি মনে করছেন যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা কতটুকু ভোগাতে পারে? সেটাই মানে আমাদের যে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠানগুলো যথেষ্ট অভিজ্ঞতা থাকলেও যদি আমাদের বিদেশ নির্ভরতাটা আমরা না কমাই, তাহলে কিন্তু ওই ধাক্কাটা কিন্তু আমরা পাবো। এই যেমন এই যে আমরা টিকা ক্রয় করতে গিয়ে হামের এবং অন্যান্য গুলো, শুধু হাম না, ইস্তেক বানান ঠিকই বলেছে, ভিটামিন এ বা সেগুলো কিন্তু ধাক্কাটা খেয়েছে। যক্ষ্মা কর্মসূচি, ইউএসএআইডি পুরো উদ্যোগ করার কারণে যক্ষ্মা কর্মসূচি অধিকাংশ মাঠ পর্যায়ে কাজ করতো ব্র্যাক এবং আইসিডিডিআরবি এবং রেরাকে পুরোটা একদম বন্ধ হয়ে গেছে। এখন সরকারের পক্ষ থেকে এটা মেকআপ করছে ধীরে ধীরে, সেটা হয়তো হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে। কাজে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে ডাব্লিউএইচও কে বিয়ে করে। ডাব্লিউএইচওর একজন অভিজ্ঞ আপনার যে ভ্যাকসিনেশন এক্সপার্ট, আমি তাকে এক কাজে ফোন করেছিলাম যে একটা ওয়েবিনারে জয়েন করতে, বললো যে আমার তো চাকরি নেই। আমি অবাক হয়ে গেলাম যে সে একজন ভ্যাকসিনেশন এক্সপার্ট, সে কোভিডের সময় খুব ভালো কাজ করেছে। সম্ভবত সে এবং আরো কয়েকজন তাদের মানে তাদেরকে আর স্টাফরা তাদেরকে চাকরি মানে আর প্রয়োজন নেই, কারণ টাকা নেই ডাব্লিউএইচও। কাজে এই একটা ধাক্কা পড়বে। আমরা সে চিরজীবন মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশের টাকায় নির্ভর করে আমাদের স্বাস্থ্যের সিকিউরিটি করবো, সেটা কিন্তু যুক্তির কথা না। আমাদেরকে অবশ্যই নিজেরাই টেক আপ করতে হবে। এই ট্রানজিশনটা সময় দিতে হবে অবশ্য, নিশ্চয়ই। এবং সরকারগুলো যদি সেই বিষয়ে সিরিয়াস হয় তাহলে আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে করতে হবে। এই যে ডাব্লিউএইচও বলেছে, এই ডাব্লিউএইচও যে বর্তমান ডিজি ডক্টর টেড্রোস, উনি বলেছেন যে ভ্যাকসিন প্রোডাকশন প্রত্যেকটা দেশকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, ভ্যাকসিন, থেরাপিউটিক্স এন্ড ডায়াগনস্টিক্স। কারণ যখন প্যান্ডেমিক হয় তখন যারা এটা করে তারা নিজেরা মানে যার যার প্রয়োজনে করে এবং তারা বাণিজ্যিক জিনিসটা ছাড়তে চায় না। কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগে যদি ভ্যাকসিন, ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক অর্থাৎ ঔষধ, রোগ নির্ণয় যন্ত্র এবং ভ্যাকসিন যদি নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়, অথবা কয়েকটি সম্পূর্ণ দেশ একসাথে একটা হাব তৈরি করে তাদের ক্যাপাসিটি ডেভেলপ করে, এটা এক মাস্ট, এটা করতেই হবে। কিন্তু আমাদের দেশের নীতি নির্ধারকরা তারা ভ্যাকসিন তৈরি স্বয়ংসম্পূর্ণ করার বিষয়ে খুবই উদাসীন। তারা বিদেশ থেকে আনার বিষয়ে আগ্রহী। কেন আগ্রহী, নানা রকম কথা আছে, আমি সেখানে যেতে চাচ্ছি না। কাজে এইগুলো যদি আমাদের এগুলো নিজেদের পায়ে দাঁড়িয়ে, ভ্যাকসিন শুধু না, আমাদের এইসব জরুরি জিনিসগুলো, এটা আমাদের হেলথ সিকিউরিটি, স্বাস্থ্য নিরাপত্তার জন্যই দরকার। এই বিষয়ে আমাদের অবহেলা করা মোটেই উচিত হবে না। এই হাবের ধাক্কা সেটাও কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেল। আপনি যেহেতু এই ফিল্ডে বহু বছর ধরে কাজ করছেন ডক্টর মুস্তাক, আমি একটু ছোট করে আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে টিকাদান কর্মসূচির ক্ষেত্রে গ্রাম শহরের কি অভিজ্ঞতার কোনো আমি বলবো যে পার্থক্য লক্ষ্য করেছেন, বা কোনো ধরনের কোনো বৈষম্য কি রয়েছে কিনা দেখুন, ডিস্ট্রিবিউশনের গ্রামে কিন্তু ক্ষেত্রে? একটা সুসংগঠিত, গ্রামে কিন্তু একটা সুসংগঠিত জনস্বাস্থ্য মানে নেটওয়ার্ক আছে, কাঠামো আমি বলবো না, একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত আপনার টিকার স্বেচ্ছাসেবকরা আছে। তারা বছরের অন্যান্য সময় তাদের পেশাতে থাকেন, কাজে থাকেন, যখনই টিকা হয় তখন তারা ভলান্টিয়ার হিসেবে কাজ করে। এটা কিন্তু তা একদম তালিকাভুক্ত করা আছে। যেমন রেড ক্রিসেন্ট, দুর্যোগের মুহূর্তে কে কে ভলান্টিয়ার কাজ করবে সে তালিকাভুক্ত আছে। ইপিআই কর্মী, যেটা কৃষ্ণের মান্নান খুবই যৌক্তিক প্রশংসা করেছেন, ইপিআই তে সেটা আছে। কিন্তু শহরে এই সুসংগঠিত অবস্থা নেই, কারণ শহরে কোনো প্রাইমারি হেলথ কেয়ার নেই, যা আছে সেটা খুবই সামান্য। মাতৃ শিশু করা হয়, স্টেক বান্ধা করার চেষ্টা করেছে, এটা কিন্তু মানে পুরো শহরে নাই। সেকেন্ডারি কেয়ার হাসপাতাল যে দুই একটা আছে, মানুষ সেখানে যায় না, মনে করে যে যেই হাসপাতালে বড় বড় অপারেশন থিয়েটার নাই এবং প্রফেসররা কাজ করে না, সেখানে চিকিৎসা হয় না। সবার নজর হচ্ছে বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে। ওই 60-এর দশকে পাকিস্তানে আমলে এখানে শহরে প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার তারা করেন ইচ্ছে করে, যে তাহলে মানুষ সব গ্রাম থেকে শহরে চলে আসবে, গ্রামে এটা করবো,
শহরে শুধুমাত্র যারা অবস্থাপন্ন লোক, যারা টাকা দিয়ে চিকিৎসা কিনতে পারে এবং তাদের জন্য বড় বড় হাসপাতাল থাকবে। এটা একটা খুবই একটা ঔপনিবেশিক চিন্তা, কিন্তু এখনো পর্যন্ত আমরা এই শহরাঞ্চলে কোনো প্রাইমারি হেলথ কেয়ার, শহরাঞ্চলে কোনো সেকেন্ডারি হেলথ কেয়ার ব্যবস্থা নেই। এখানকার যারা ইপিআই কর্মী খুবই অস্থায়ী এবং তাদেরকে আমাদেরকে আশেপাশের জেলা থেকে আনতে হয়। আমি অত পুরো খবর জানি না, আমার ধারণা যখন টিকাদান কর্মসূচি হয় লোকাল ভলান্টিয়ারের সংখ্যা খুবই কম, কারণ এখানকার জনসংখ্যা খুব মুভ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আশেপাশের জেলা থেকে বা ঢাকার সিভিল সার্জন অফিস তার আন্ডারে এই কাজ করে। এখানে কিন্তু সুসংগঠিত কোনো স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি যাওয়ার মতো কোনো নাই যারা টিকার কাজ করতে পারে। কাজে এই বরঞ্চ শহরাঞ্চলে টিকার হারটা কম হয় গ্রামের চাইতে। এইটা হচ্ছে এখানকার খুব অনেকে শুধু আশ্চর্য হবে যারা আমাদের এই বিষয়ে জানে না। এই জন্যই শহরাঞ্চলে বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় যারা শ্রমজীবী মানুষ তাদের আবাসস্থলে একেবারেই খুবই মনোযোগ দিয়ে ভলান্টিয়ার তৈরি করে শুধুমাত্র ইপিআই কর্মসূচি না, এই দুর্যোগ, স্বাস্থ্য দুর্যোগ মোকাবেলা করা, স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধের কাজগুলো আমাদের করা উচিত। এবং পরিকল্পনা নেওয়া হয়েছে, জানি না কার্যকরী হবে কিনা, যে আরবান প্রাইমারি হেলথ কেয়ার, এটা প্রজেক্ট আকারে ছিল, সমস্ত মানুষকে কভার করেনি। সরকারের দায়িত্ব নিয়ে করার কথা, দেখা যাক। আমরা আশা করি বর্তমান সরকার এবং তাদের নির্বাচনী ইশতেহারও কিন্তু বলেছে যে যারা এই সরকার গঠন করেছে যে প্রাইমারি হেলথ কেয়ার ভিত্তিক স্বাস্থ্যসেবা তারা সাজাবে এবং প্রাইমারি হেলথ কেয়ারে অধিকাংশ বাজেট যাবে। বাজেট তো সামনে আসছে, দেখা যাক। ডক্টর ইশতিয়াক মান্নান, আপনার কাছে একই প্রসঙ্গ, রোডম্যাপ প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে আগামী 5 বছরে শিশু মৃত্যু কমাতে সবচেয়ে জরুরি 3টি পদক্ষেপ কি হওয়া উচিত, সেটা যদি আপনার কাছে জানতে চাই, আপনি যদি একটু বলেন আমাদেরকে যে কি হওয়া উচিত। শিশু মৃত্যু হচ্ছে এখন এই মুহূর্তে, আপনি যদি 5 বছরের বয়সের কম বয়সী শিশুদের কথা চিন্তা করেন, এখনো সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ, ডায়রিয়া, এবং নবজাতকের যে মৃত্যু সেইটার উপর নজর দিতে হবে। আমি যদি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কি কি ডিজিজ বার্ডেন সেই মতো চিন্তা করলে, সো নিউমোনিয়ার চিকিৎসা, ডায়রিয়ার চিকিৎসা, এই চিকিৎসাগুলো আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ওয়েল ইন্টিগ্রেটেড। সো আমাদের মেক শিওর করতে হবে যে কমিউনিটি ভিত্তিক যে এক্সটেনশন কাজগুলো হয়। এখন সমস্যা হচ্ছে আমাদের যারা স্বাস্থ্য সহকারী, তাদের বাড়ি বাড়ি যাওয়ার কথা, তাদের ওয়ার্ক ডিজাইনটাই করা আছে যে তারা কমিউনিটি ভিত্তিক কাজ করবেন, কিন্তু তারা এখন কমিউনিটি ক্লিনিকগুলির সঙ্গে অ্যাটাচড হয়ে তারা এখন বাড়ি যান না। সার্ভের রেজাল্টটা তাই বলে। এবং এই যে ট্রানজিশন হয়েছে, আপনার ট্রানজিশনটা ঠিক মতো ম্যানেজড হয় নাই, সেক্টর প্রোগ্রাম থেকে আপনার প্রকল্প ভিত্তিক, এই ট্রানজিশনের অব্যবস্থাপনার কারণে, সিদ্ধান্তহীনতার কারণে কিন্তু এই হামের প্রাদুর্ভাবের একটা ইফেক্ট পড়েছে। কারণ সেক্টর প্রোগ্রাম না থাকার কারণে সেক্টর প্রোগ্রামের যে অপারেশনাল প্ল্যান, সেই অপারেশনাল প্ল্যানগুলো থেকে ইপিআই প্রকল্পে বা ইপিআই কর্মসূচির কিছু অপারেশনাল খরচ দেওয়া হয়, সেই খরচটা বন্ধ আছে। গাড়ি আছে কিন্তু কর্মকর্তারা গাড়ির ফুয়েল নাই, কাগজ কলম কেনার টাকা নাই। এই যে মুস্তাক ভাই ভলান্টিয়ারদের কথা বললেন, যে ইপিআই কর্মসূচি যে ভলান্টিয়ারদের উপর, স্বেচ্ছাসেবকদের উপর নির্ভরশীল যে সাফল্য, সেই ভলান্টিয়ারদের তারা যে অল্প সামান্য ভাতাটা পান, সেই ভাতাটা আসতো অপারেশনাল প্ল্যান থেকে। এখন অপারেশনাল প্ল্যান নাই। ইপিআই ঢাকা ডিজি হেলথে আপনি ইপিআই যে কর্মসূচি আছে, যে অফিস আছে, সেখানে যদি এখন খোঁজ নেন যে অ্যাকচুয়ালি কয়জন লোক এই মুহূর্তে কাজ করেন, খুবই স্বল্প সংখ্যক। সেই জন্যই বারবার আমি বলছি যে আমি ডিজিজ ফোকাস যে পরিকল্পনাটা আছে নিউমোনিয়ার জন্য, ডায়রিয়ার জন্য, উপজেলা হেলথ কমপ্লেক্স বলেন বা যে তার নিচের যে স্বাস্থ্য সেবা যে আউটলেটগুলো আছে আমাদের সরকারি এবং বেসরকারি, সেই জায়গায় ইটস ওয়েল সেট আপ, কিন্তু মেক শিওর করতে হবে আমরা সেইগুলোকে যেন ফল্টার করতে না দিই বা সেখানকার পারফরমেন্স কোয়ালিটিটা যেন ঠিক থাকে। এই হচ্ছে একটা। নবজাতকের মৃত্যু আমাদের ধারাবাহিকভাবে কমে এসেছে, যদিও এখনো 22-এর মতন নবজাতকের মৃত্যু, এবং নবজাতকের মৃত্যু কিন্তু আন্ডার 5 মর্টালিটির মধ্যে একটা বড় ডিফিকাল্ট পোর্শন। এবং যত নবজাতকের মৃত্যু কমে আসছে, তত কিন্তু প্রিটার্ম নবজাতক এবং বার্থ অ্যাসফিক্সিয়া, শ্বাসকষ্ট নিয়ে জন্ম হওয়া নবজাতকের মৃত্যুর রিলেটিভ হারটা বাড়ছে, এবং এই মৃত্যুগুলো কমানো খুব ডিফিকাল্ট। কাজেই এই ডিফিকাল্ট অংশটুকু সামনে আসছে। ইনফেকশন রিলেটেড যে ডেথগুলো, সেগুলো কমানোটা অপেক্ষাকৃতভাবে সহজ, অপেক্ষাকৃত কম খরচে করা যায়। কাজেই এই জায়গাটায় নজর দিতে হবে। এই হচ্ছে একটা। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, গত 25 বছর ধরে
ল্যান্সেট বলেন বা অন্যান্য যে সমস্ত বৈশ্বিক থিঙ্ক ট্যাঙ্ক আছে, হুম হুম পাবলিকেশন আছে, আলোচনা আছে, হুম হুম সেখান থেকে একটা লেসন যদি আমাকে নিতে বলা হয়, সেটা হচ্ছে যে কি করতে হবে, অর্থাৎ দ্য সায়েন্স পার্ট হবে, বিজ্ঞানটা, যে এই টিকা দিতে হবে, এই ওষুধ দিতে হবে, কি করতে হবে সেটা আমরা জানি। হুম আমাদের সমস্যাটা হচ্ছে কিভাবে করতে হবে, হুম, সেই জায়গাটায় আমাদের বিরাট বড় দুর্বলতা। নিশ্চয়ই। মুশতাক ভাই বললেন না শুরুতে যে কাগজের পর কাগজ, হুম হুম পরিকল্পনার পরে পরিকল্পনা, স্ট্র্যাটেজিক প্ল্যানের অভাব নাই। আমরা পাবলিক হেলথে যে এই গত 30 বছর ধরে কাজ করছি, মুশতাক ভাই আরো বেশি দিন ধরে কাজ করছেন, আমাদের এক জীবন আমরা পার করে দিয়েছি স্ট্যান্ডার্ডস, গাইডলাইন, প্ল্যান তৈরি করতে। হুম এখন যদি কাউকে অ্যাকাউন্টেবল করতে চান যে এই প্ল্যানের কতটুকু বাস্তবায়ন হয়েছে, সেই জায়গাটায় আমাদের বড় ঘাটতি আছে, সেখানে নজর দিতে হবে। না হলে বিজ্ঞানটা আমি যতই ঠিক রাখি না কেন, হুম, বিজ্ঞানটাকে আমি যদি মানুষের দোরগোড়ায় জায়গা মতন সঠিক সময়ে সঠিক মানে ট্রান্সলেট না করতে পারি, তাহলে তো মৃত্যু বলেন, মানুষের স্বাস্থ্য বলেন, কোনোটাই ঠিক জায়গায় যাবে না। কি করতে হবে আমরা জানি, কিভাবে করতে হবে এটাও আমরা জানি। এবং শেষ যেটা বলবো, যে এই সরকারের নির্বাচনী যে ইশতেহার, এটা আমি প্রথম আলোতে লিখেছি যে আমার কাছে ভালো লেগেছে যে নির্বাচনী ইশতেহারের স্বাস্থ্যের অংশটুকু খুবই ওয়েল রিটেন। আপনি যদি হুম, হুম, ইশতেহারটাকে একটা ডকুমেন্ট হিসেবে দেখেন, ইটস এ ভেরি ওয়েল ডান। এখন কথা হচ্ছে ওয়েল ডান করে তো লাভ নেই, এরকম ওয়েল ডান ডকুমেন্ট আমরা অনেক দেখেছি। এটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য সরকার আবার বলেছেন যে স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বাড়াবেন। এইটা কিন্তু বিরাট বড় একটা ইস্যু। আমাদের অর্থের অভাব আছে এবং এই অর্থটা আসতে হবে নিজস্ব বিনিয়োগ থেকে, নিজস্ব সম্পদ থেকে। এটা যতক্ষণ না বাড়বে, ততক্ষণ আমরা বাইরের উপর ডিপেন্ডেন্ট থাকবো, ততক্ষণ আমরা অন্যের অর্থের সাহায্যের উপর নির্ভর করে নিজেরা অসহায়ের মতো বসে থাকবো। এরকম ক্রাইসিসের জন্য মৃত্যু হবে, তারপর আমরা নড়াচড়া শুরু করবো। সো এই যে কমিটমেন্টটা যে আমরা স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবো, এটা সরকারি বরাদ্দটা যতক্ষণ না বাড়ানো হবে, ততক্ষণ কিন্তু আমাদের স্বাস্থ্যের যে আমাদের স্বপ্ন, যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, সেই স্বপ্নটা আমরা অ্যাচিভ করতে পারবো। এবং ধন্যবাদ। শেষ করবো এই কথাটা বলে বলবো যে এই যে মৃত্যুগুলো, হুম, এই মৃত্যু এবং এই প্রাদুর্ভাবের ঘটনাটা খুবই প্রতিরোধযোগ্য ছিল, খুবই আমরা এটা অ্যাভয়েড করতে পারতাম। এই মৃত্যুগুলো অনাকাঙ্ক্ষিত, আমাদের ক্ষমতার মধ্যেই আমরা এগুলো অ্যাভয়েড করতে পারতাম। যদি যার যার জায়গা থেকে সে তার ভূমিকা পালন করতাম, তাহলে এটা অ্যাভয়েড করতে পারতাম। এটা আনঅ্যাভয়েডেবল ডেথস ছিল না, অ্যাভয়েডেবল ডেথস ছিল। ধন্যবাদ ডক্টর ইশতিয়াক মান্নান। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি ডক্টর মুশতাক আপনার কাছে আসতে চাই, যদিও আমি জানি না যে আজকের এই বিষয়বস্তু এবং আলোচনার সঙ্গে এটি খুব সরাসরি প্রাসঙ্গিক কিনা, কিন্তু তারপরেও আপনাদের দুজনকে যেহেতু পেয়েছি, আমি ডক্টর মুশতাক আপনার কাছে শেষ প্রশ্নটা করতে চাই এভাবে যে আপনারা দুজনই একসময় বাম রাজনীতি করতেন আমি যতটুকু জানি, এবং আমাদের শিক্ষা স্বাস্থ্যের যে সর্বজনীনতা এবং এটি যে একটা অধিকার আমাদের দেশে, সারা পৃথিবীতে আসলে, তো সেই অধিকারের প্রশ্নে যে বাংলাদেশকে আপনারা দেখছেন, স্বাস্থ্য ব্যবস্থা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে, এটির বৈষম্যহীন চরিত্রটাকে যদি আপনি এক লাইনে বা দু লাইনে বিশ্লেষণ করেন, আপনার কাছে কিভাবে ধরা দিচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা, কোন পর্যায়ে আছে? আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মূলত চিকিৎসা নির্ভর, এবং সেই চিকিৎসা হচ্ছে অতিমাত্রায় কেন্দ্রীভূত, এবং এটা একটা মানে এটা একটা বাণিজ্যিক ইয়ে রয়েছে, বা বাণিজ্যিক ঝোঁক, পুরোটা বাণিজ্যিক বলবো না। এক স্বাস্থ্য ব্যবস্থাটাকে বিশেষ করে চিকিৎসা ব্যবস্থাটাকে বাণিজ্যিক করার দিকেই খুবই ঝোঁক ছিল। এখন একটু কমে এসছে, কারণ জনস্বাস্থ্যের সমস্যা হয়েছে। এটা আমরা যে স্বপ্ন দেখেছি বা এখনো দেখার চেষ্টা করি, সেটা তার বিপরীত চিত্র দেখছি আমরা। তবে হ্যাঁ, একসময় ছিল, স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ আধুনিক চিকিৎসায় অভ্যস্তই ছিল না। তারা ঝাড় ফুঁক, প্রাচীন পদ্ধতি, অবৈজ্ঞানিক পদ্ধতি, বড় চ্যালেঞ্জ ছিল যে মানুষ আধুনিক চিকিৎসায় অভ্যস্ত হবে কিনা, সেটি চ্যালেঞ্জটা আমরা উত্তরণ ঘটিয়েছি। এখন দরকার হচ্ছে মানুষের জন্য সর্বজনীন স্বাস্থ্য। 2030-32 সাল নাগাদ আমাদের বাংলাদেশের সবার জন্য একটা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, ইউনিভার্সাল হেলথ কভারেজ করা, যেটা আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এসডিজি গোল, সেটাই হোক না কেন, সেটা হলেও তো বৈষম্য অনেক কমে যাবে। এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আমরা বৈষম্য না কমাই, এটা আমি আবার উদ্ধৃত করবো WHO ডিজি, যে যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষ সেফ না হবে, কেউই একা একা নিরাপদ বা সেফ থাকতে পারবে না। এই যে নোবডি উইল বি সেফ আনটিল এভরিবডি ইজ সেফ।
কাজে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে এখানে বৈষম্যহীন ব্যবস্থা করতেই হবে সমগ্র মানব জাতির একটা যৌথ নিরাপত্তা এবং সুস্বাস্থ্যের জন্য, এর কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাক এবং ডক্টর ইশতিয়াক মান্নান। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা কথা বলছিলাম হামের কারণে যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, শিশু মৃত্যু, সেটি অ্যাভয়েড করা যেত, সেটি আমাদের আলোচকরা বলেছেন এবং নিশ্চিতভাবে এই ঘটনার পুনরাবৃত্তি যেন আগামীতে না হয় সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।